হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রাত্রে মোটামুটি ঘুম হয়েছে, মশারি টানায় শুতে হয়েছে, কারণ বেশ মশার উপদ্রব আছে এখানে। বাইরে প্রচুর গাছপালা। ভাবছিলাম আরও অনেক সকালে উঠে আপনাদেরকে পরিবেশটা দেখাবো। এখন ঘড়িতে বাজতেছে 7টা 10 থেকে 12 এরকম একটা সময়। তো বাইরের কী অবস্থা একটু দেখাই আপনাদেরকে। দেখেন পরিবেশটা, দেখেন আসলেই এক কথায় একেবারে মাইন্ড ব্লোয়িং। আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটা। তো আজকে রুট প্ল্যানে অনেক বড় রুট প্ল্যান আছে, পরে শেয়ার করবো আপনাদের সাথে ইন ডিটেল কোথায় কি করতেছি। তো আমরা একদম পুরোপুরি রেডি, বাট জায়গাটা আসলে এত সুন্দর যে আসলে বেরোতে ইচ্ছা করতেছে না। আসি ভাইয়া, দেখা হবে তাহলে আবার। তো এমনিতেই পরিবেশ পরিস্থিতি কেমন তা আপনাদেরকে তো কালকে আমি দেখাইছি। সো আজকে আমাদের রুট প্ল্যান, আজকে আমরা মাগুরাতে থাকবো রাতে। তো কোথায় কোথায় কোন কোন জেলায় আজকে কাভার করব সেটা আপনাদেরকে বলতেছি একটু পরে। এখন আমরা নাস্তা করব, আর রাতে যে হোটেলটা আমরা কালকে খাওয়া দাওয়া করছি তাদের খাবার দাবার ভালো, সো ওখানেই খাবো। তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে যে প্ল্যান আছে সেদিকে আগাবো। আজকে আমরা 4টা ডিস্ট্রিক্টে কাভার করব। তো আজকের ইন্ট্রোটা ভাবলাম যে এইভাবেই আপনাদেরকে দেই। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। আশা করি আপনাদের ব্লগগুলো অনেক বেশি ভালো লাগতেছে, আর ভালো না লাগারও কিছু নাই। বাংলাদেশকে নিয়ে আসলে এক্সপ্লোর করতেছি, সো ভালো লাগারই কথা। আগে পেট পূজা করতে হবে, তারপরে বাকি কথা হবে রাস্তায়। পেয়ারা সন্দেশ কুষ্টিয়ার, যদিও ভাবছিলাম যে দাদা খাইবো না, কালকে নিছি আমরা বেশি করে, তো আবারও টেস্ট করতেছি। এখন এটা আসলে ভালোই লাগছে, মিষ্টি কম, সফট আছে। মানে যেদিন যেটা বানায় সেদিন সফট থাকে, যেমন এখন বেশ সফট। কালকে যেটা খাইছি একটু ই লাগছে, বাট মজা অনেক সন্দেশগুলো। চান্ন খাইলে আসলে বেশি এনার্জি পাওয়া যায়, এই জন্যই আমরা খাইতেছি। জেরিরেও খাওয়াবো, তাহলে অনেক বেশি রাইড করতে পারবো জেরি। মিষ্টি খাইতে কার ভালো লাগে না বলেন তো দেখি? মিষ্টি দেখলেই খালি খাইতে ইচ্ছা করে। যদিও কালকে আমরা এই কুষ্টিয়ার যে প্যারা সন্দেশ বলে সেটা কিনে রাখছিলাম, আমার বাইকই অলরেডি আছে, যাত্রাপথে আমরা সেটা খাইতে খেতে যাব। তো তারপরে মনে হয়েছে নাস্তা করার পরে যে না, মিষ্টান্ন না খাইলে আসলে এনার্জি পাওয়া যাবে না, যেহেতু আজকে আমাদের প্রচুর বাইক রাইড আছে। তা পরে আমরা ওখান থেকে নাস্তা টাস্তা করে বেরোয় পড়লাম। আর আজকের যদি রুট প্ল্যান বলি, আজকে আমরা প্রথমে যাব মেহেরপুরে, মেহেরপুর থেকে যাব আমরা চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ, এবং সর্বশেষ হলো মাগুরা। আর মাগুরাতে যে জায়গাটা আমরা স্টে করব সেটা নিয়ে পরে আপনাদের সাথে কথা বলতেছি। তো আজকে 4টা পয়েন্টে আমাদের টাচ করার ইচ্ছা আছে, জানি না আসলে সময় কতটুকু আজকে ম্যানেজ করতে পারবো আমরা। তো মেহেরপুরে যে জায়গাটায় আমরা যাইতেছি সেই জায়গাটায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক কিছু আছে, আর পাশাপাশি অনেক বড় একটা ম্যাপ আছে বাংলাদেশের পুরোটা দৃশ্যমান, যেটা দেখার ইচ্ছা ছিল আমার অনেক দিনের। তো কাছাকাছি আসছি, তাই সেটা মিস করতে চাইতেছি না। আর গতকালকে যে আন্টির বাসায় ছিলাম ওখান থেকে আমরা কুষ্টিয়া পর্যন্ত মোট আমাদের রাইড হয়েছিল 186.6 কিলোমিটার। আর কুষ্টিয়া নিয়ে যদি একটু বলি, কুষ্টিয়াতে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, যা গতকালকে আপনাদেরকে আমি নিয়ে গেছিলাম, জগতী রেলওয়ে স্টেশন। অনেক সুন্দর একটা জায়গা, অনেক বেশি মাত্রা ভালো লাগছে আমার। আর কুষ্টিয়ার নামকরণ নিয়ে যদি বলি, তাহলে এক সময় এখানে নাকি প্রচুর পাট উৎপাদন হতো। পাটকে স্থানীয় ভাষায় বলা হয় কোষ্টা বা কুষ্টি, এবং সেখান থেকেই নাকি কুষ্টিয়া নামটা আসার সম্ভাবনা আছে। তো ওয়েলকাম টু মেহেরপুর 0 পয়েন্ট, তার মানে আমরা মেহেরপুরে অলরেডি ঢুকে পড়ছি। আর এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট সেটা হলো প্রায় 17 কিলোমিটার। সো নতুন আরেকটা জেলায় আমাদের পদার্পণ হইলো, যদিও এখনো পা রাখি নাই, বাট বাইক নিয়ে তো ঢুকে পড়ছি, তাই না? 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী সরকার গঠন করা হয় আসলে এই জায়গাটাতে। পরে 1987 সালে আসলে এটার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, এবং পরবর্তীতে এটা ওপেন করে দেওয়া হয়। এখানে মোট 23টা স্তম্ভ আছে। 23টা স্তম্ভ আসলে অনেক কিছু মিন করে। সেই আসলে আন্দোলনের, সেই 1947 থেকে 71 পর্যন্ত এই 23 বছরের পুরো প্রেক্ষাপটটাকে ধরে রাখার জন্য এখানে 23টা স্তম্ভ করা আছে। বেশ অনেক গরম আসলে, এই মেঝেটা অনেক গরম হয়ে গেছে, বাট তারপরেও মনে হলো যে একটু দেখা দরকার। এই প্রত্যেকটা পিলার আসলে 9 ফিট 9 ইঞ্চি করে, আর দৈর্ঘ্য হলো 20 ফিট। প্রত্যেকটা একটু একটু করে বাড়ছে, এটা একটা ক্রমান্বয়ে বোঝানো হয়েছে। দেখেন এই পাশ থেকে যে ছোট হয়ে, এই পাশটা থেকে ছোট হয়ে এই পাশে এসে বড় হয়েছে। এদিকটা যতই আসতেছি আসলে মন ভরে যাইতেছে। এখানে মোট 11টা স্টেপ আছে সিঁড়ি,
যেটা দ্বারা বোঝানো হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে 11টা সেক্টরে বাংলাদেশকে আসলে ভাগ করা হয়েছিল, সেটাই এখানে বোঝানো হয়েছে 11টা স্টেপ দিয়ে। আর সামনে যেখানটায় আমরা যাইতেছি এখানে হইলো সেই বড়টা মানচিত্র আছে, যে 11টা সেক্টরে যে বিভিন্ন যে কমান্ডারদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের অবস্থানগুলি। যদিও উনি বলতেছিলেন এখানে যে স্তম্ভগুলো ছিল, ভাস্কর্যগুলো ছিল, এগুলো নাকি সবই ভেঙে ফেলা হয়েছে। তো জানি না এখন কি অবস্থা। আসেন দাদা, এটা হলো আরেকটা সুন্দর জায়গা। এখানে পুরো বাংলাদেশের একটা বড় ম্যাপ আছে এবং 11টা সেক্টরে যে ভাগ করা হয়েছিল প্রত্যেকটা পয়েন্ট এখানে বোঝানো হয়েছে। যদিও পুরোপুরি দেখাইতে পারবো কিনা জানি না, কারণ এখানে হ্যাঁ যেটা ভাবছি সেটাই। 5ই আগস্টের আন্দোলনের সময় আসলে প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলা হয়েছে এখানে। এখানে এখন আর নাই কিছু। যে এইটা থেকে যেটা দেখাবো সেটা হলো সব থেকে সুন্দর পয়েন্ট। বড় বড় দুইটা উঁচু একদম কি বলে টিলার মতো করছে, সেখান থেকে পুরো ম্যাপটা দেখা যায়। আমি উঠছি, হাঁপাই গেছি একেবারে, আপনাদেরকে দেখাই। আসেন, এই যে দেখেন এখান থেকে একেবারে পুরো ম্যাপটা পুরোটা দেখা যায় এখান থেকে। অনেক বেশি মাত্রায় সুন্দর, অনেক বেশি। এটা হলো দক্ষিণ ভাগটা বোঝানো, যেটা বললাম না বঙ্গোপসাগর পানি। পেছন সাইডটা জায়গাটা কিন্তু বিশাল বড় নিয়ে করছে, সুন্দর একটা গোলাকৃতির জায়গা। এদিকে অনেক জায়গা আছে, জানি না এগুলা কি জাদুঘর কিনা। এখান দিয়ে কিছু স্ট্যাচু অবশিষ্ট আছে পাকিস্তানিদের, মানে নৃশংসতা, তাদের অত্যাচার যে কেমন ছিল, যে বাসা বাড়িতে আইসা তারা যে মানুষগুলোকে যে মারছে, নারীদের নির্যাতন করছে, যেখানে কিছু কিছু ব্যাপার ফুটে উঠছে, তো মানুষ মেরে ফেলছে, এগুলার কিছু প্রতীকী আছে এখানে। অমানবিক ছিল এদের অত্যাচার। সত্যি এগুলা ভাষায় প্রকাশ করার মতো না, যে এরা ভেতরে ভেতরে রাস্তাগুলি মানে এক কথায় খুবই চমৎকার, একদম বিগ ফ্যান। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আসলে না ঘুরলে আপনি বুঝতে পারবেন না, আর না দেখলেও সেটা বিশ্বাস করতে পারবেন না। যত যাই বলি না কেন, আপনার বিশ্বাস হবে না যতক্ষণ আপনি নিজের চোখে না দেখবেন। সো ইউ হ্যাভ টু কাম অ্যান্ড সি বাংলাদেশের নেচার কত সুন্দর। বাংলাদেশকে ঘুরে শেষ করতে হবে, এই জন্যই আমরা এই 64 জেলা ভ্রমণে নেমে পড়ছি, যে প্রত্যেকটা জেলার উপর দিয়ে আমরা অন্তত বাইক চালায়া যাব, দেখে যাব একবার হলেও যে আসলে কেমন কোনটা কি অবস্থা। আর মেহেরপুর নামকরণের সম্পর্কে যদি একটু বলি, এখানে দুইটা মতবাদ মেবি আছে। তো একটা যদি অন্তত বলি, যে 16 শতকের দিকে আসলে মেহের আলী নামে একজন অত্যন্ত প্রভাবশালী খ্যাতিমান আসলে আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, যিনি সকলের নিকট বেশ সুপরিচিত ছিল। আর তাই এই ইসলাম প্রচারক দরবেশ মেহের আলী মানে ব্যক্তির নামের সাথে মিল রেখে 16 শতকের অথবা তার কিছুকাল পরে হবে যে মেহেরপুর নামকরণের সৃষ্টি হয়েছে। স্বাগতম চুয়াডাঙ্গা। সো নতুন আরেকটা ডিস্ট্রিক্ট এক্সপ্লোর করতেছি, স্বাগতম চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গাতে অলরেডি আমরা ঢুকে গেছি। আমরা চুয়াডাঙ্গা যে পয়েন্টটা বেছে নিছি সেটা হলো পুলিশ পার্ক, মেবি এরকম একটা জায়গা, সুন্দর ছিমছাম একটা জায়গা। তো ওখানটাতেই যাব। চুয়াডাঙ্গাতে কিন্তু প্রথম বাংলাদেশের ডাকঘর স্থাপিত হয় চুয়াডাঙ্গা ডাকঘর নামে। আর বাংলাদেশের সর্ববৃহৎ চিনির কল কিন্তু চুয়াডাঙ্গাতেই ছিল, কেরু অ্যান্ড কোম্পানি এরকম একটা নামে। তো কেরু অ্যান্ড কোম্পানি মানে কেরু নাম শুনে আপনারা আবার অন্য কিছু পাইবেন না, ঠিক আছে? সো কেরু অ্যান্ড কোম্পানি সামথিং এরকম একটা নামে চুয়াডাঙ্গা একটা বড় চিনির কল ছিল। চুয়াডাঙ্গা নিয়ে আরও কিছু কথা আছে, সেটা পরে বলতেছি। আর এই যে স্যাররা, গুড মর্নিং স্যার, স্যারদের পুরা রাস্তা স্যাররা দখল করে নিছে। সো এদের নিয়েই আপনাদেরকে কিন্তু আগাইতে হবে। চুয়াডাঙ্গার ফসলাদির জন্য ভালো অনেক জমি আছে এবং ভালো ফসলাদি হয়। তো চুয়াডাঙ্গা আসলে কি, আসলে সীমান্তবর্তী একটা জেলা, তো এখানকার মানুষের জীবনযাত্রার মান আসলে কিছুটা নিম্নমুখী। তো এরা আসলে ম্যাক্সিমাম ঢাকামুখী হয়। তো এখানকার যে চাকরি বাকরি বা যাই বলেন, এই সুযোগটা আসলে অনেক কম।
আর যতক্ষণ ধরে এখানে ড্রাইভ করতেছি ফসলাদি প্রচুর, অনেক ধান ক্ষেত আছে প্রচুর, মানে এই ধরনের ভুট্টা ধান এখানে যতক্ষণ ধরে আমি ড্রাইভ করতেছি এরকম প্রচুর ধান ক্ষেত দেখতেছি। আর চুয়াডাঙ্গা নিয়ে যদি একটু বলি, ধারণা করা হয় আসলে এখানকার মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গ মালিকের নামে এই জায়গাটার নাম আসলে চুয়াডাঙ্গা হয়েছে। 1740 খ্রিস্টাব্দের দিকে আসলে চুঙ্গ মালিক তার পরিবার নিয়ে ভারত থেকে আসলে এই জায়গাটায় এসে আসলে তার বসতি গড়ে তোলেন। আর ফাইনালি 1797 সালের একটা রেকর্ডে এই জায়গার নাম আসলে চুয়াডাঙ্গা পাওয়া গেছে। অনেক পুলিশদের জন্য করা, তাই না? পুলিশ এরিয়াটাই তো, এর জন্য ওনাদের জন্য স্পেশালি মনে করা। হ্যাঁ হ্যাঁ, কিছু নির্দেশনা আছে, অশ্লীলতা নোংরামি কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। ঠিক আছে, দেখছেন তো, এগুলো কিন্তু করেন না এখানে আসলে। হ্যাঁ, এমনি কিন্তু পুলিশদের এরিয়া, পিঠায় কিন্তু সাইজ করে দিব। 25 টাকা করে টিকিট আর 10 টাকা করে পার্কিং। চল যাই দেখাসি। এটা কি বাঘ আসলে? ইঁদুরের মতো লাগে। দেখ, তাও তো একটা বাঘ আছে না, দেখি। তার মানে আরো কোনো আরো স্পেশাল প্রাণী টানি আছে সামনে। সিংহটা তাও একটু সুন্দর আছে মনে হইতেছে। সিংহটা ঢাকা রাখছে আবার ই দিয়া, দেখছস? এই যে ফুলের গাছ দিয়ে ঢেকে রাখছে। না, সিংহটা মানে সিংহটা একটু সুন্দর আছে, দেখা যায়। হ্যাঁ, সিংহটা বেশ বড় সিংহ, সুন্দরই আছে। বক আছে, খারাপ লাগতেছে না দেখতে। পানি থাকে না। আর একটু ড্রাইভ, হরিণটাও সুন্দর। তো হরিণ অনেক উঁচা, এত উঁচা হরিণ আমি দেখিনি, এটা ঘোড়ার মতো হয়ে গেছে। মাথা ভাঙা ব্রিজ, মুজিবনগর স্মৃতিসৌধ, যেগুলো প্রত্যেকটা মানে উল্লেখযোগ্য জায়গা এখানে নাকি। এখানে একটা নদী আছে, নদী হবে, খাল তো আর না। কিন্তু এটার নাম কি জানি না। এই নদীর নাম কি রে জানোস? থিম পার্ক হিসেবে আসলে জায়গাটা সুন্দর। পুলিশদের মানে যারা এখানে চাকরি করে পুলিশে, তাদের জন্যই করা আসলে এই পার্কটা, বিনোদন কেন্দ্রটা সুন্দর। ছোটখাটো ছিমছাম, কিন্তু ঘুরা ভালোই লাগছে। সুন্দর নদীর পাশ ধরে একটা বাতাস আছে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, ভালোই লাগতেছিল। এই সিসোতে খেলার মতন অবস্থা আমাদের সুযোগ হয়নি, কারণ কি এত বেশি উঁচা, জেরি আর আমার দুজনের কারণে মানে উঠতে পারলাম না। কলিকবি জসীমউদ্দিনের বাড়িতে সিসো খেলছিলাম, এটা বেশ নিচু ছিল, মজা লাগছিল। ভাবছিলাম এনে একটু খেলবো, হইলো না। এখানে বেশি সময় নেবো না, এখন বাজতেছে কয়টা, 2:54। আমরা 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যাবো। ঘড়িতে সময় 5:21, এখনও আমরা চুয়াডাঙ্গাতে আছি। কারণ কি, দাদার বাইকে টায়ারটা কেমন জানি হাওয়া কম লাগতেছিল। পরে এখানে একটা স্থানীয় দোকানে নিয়ে দেখাইলাম, টায়ারটা কেমন জানি ফাটা ফাটা লাগতেছিল। পরে পুরোটা খুইলে আবার অ্যাডজাস্ট করে পট্টি দিয়ে তারপরে গাম টাম দিয়ে পুরোটা ঠিক করা হয়েছে। আসলে লং জার্নিগুলোতে টায়ারের কিন্তু একটা বড় ফ্যাক্ট আছে, অবশ্যই সবসময় খেয়াল রাখবেন। টায়ারের প্রবলেম হলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো আমাদের যে ডেস্টিনেশন এখান থেকে বেশ অনেকটা দূরে, আমরা মিয়ার দালান বলে এমন একটা প্লেস ভিজিট করব, বাট জানি না আসলে সেখানে ঢুকতে পারবো কিনা। তো স্বাগতম সড়ক বিভাগ ঝিনাইদহতে আমরা ঢুকে পড়ছি, নতুন একটা ডিস্ট্রিক্ট। তো ঝিনাইদহ কিন্তু আমার 35তম জেলা। আর আমরা যে স্পটটা বেছে নিছি ঝিনাইদহতে, সেটা হলো মিয়ার দালান বলে জায়গাটা। জানি না আসলে আমরা সেই জায়গাটায় ঢুকতে পারবো কিনা, তবে ঝিনাইদহতে ঢুকতে পারছি, সেটা হলো বড় ব্যাপার। বাট ঝিনাইদহর উপর দিয়ে আমাদেরকে যাইতে হবে মাগুরা। আর ঝিনাইদহ নিয়ে যদি একটু বলি, আসলে প্রাচীনকালে এখানে উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে আসলে শ্রমিকরা না ঝিনুক কুড়াইতো।
আর এখানে একটা বসতিও গড়ে ওঠে, সবাই এখানে বসবাস শুরু করে। সে সময় ভারতের কলকাতা থেকে ব্যবসায়ীরা আসলে ঝিনুকের মুক্তা সংগ্রহ করার জন্য এখানে আসতো, তার পাশাপাশি তারা ঝিনুকও কিন্তু, আর এটা তো আপনারা জানেন যে ঝিনুক থেকে যেমন মুক্তা সংগ্রহ করা যায়, আবার ঝিনুক পুরাই কিন্তু চুনও তৈরি হয়। এগুলো বিক্রি করেই আসলে এলাকার মানুষজনের আসলে অর্থ উপার্জন করত। অনেকের মধ্যে আসলে ঝিনুকের আঞ্চলিক ভাষায় এটাকে বলে আসলে ঝিনেই বা ঝিনাই, আর দহ বলতে কিন্তু আসলে না গ্রামকে বোঝায়, সেই অর্থে ঝিনাইদহ বলতে কিন্তু ঝিনুকের গ্রাম বুঝাইতো। এভাবেই আসলে কালের বর্তমানে আসলে মানে না নামটা রূপান্তরিত হয়ে আসলে ঝিনাইদহ নামকরণ হয়েছে। যেটা কি বন্ধ হয়ে গেছে, একটু দেখা যাবে উপরে? জি, মিয়ার দালানের ইতিহাস। আসলে আটকে গেছিলাম রাস্তায়। এনে কেউ থাকে এখন আর? ও, রান্নাঘর, সিঁড়িঘর, পরে ওঠার প্রবেশ। না, বুঝতে পারছি। আচ্ছা, আমি ঘুরে দেখি 5-7 মিনিট। হ্যাঁ, দোকান একেবারেই ব্যবহার করা জিনিসপত্র মেবি এগুলো ওনাদের কি ব্যবহার করা জিনিস আগের? এগুলো পরবর্তীতে আমার ফুপু থাকে ঢাকায়, ফুপু মানে আপনি কি ওনাদের কোনো আত্মীয় নাকি? ও, ক্রয় সূত্রে। ও, এটা বিক্রি করে দিছে তো পরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 হাত পরে যে আমার দাদারা কিনছে। তাই না? বাহ, সাইডগুলো অনেক সুন্দর, দারুণ। আসলেই এক কথায় একেবারে চমৎকার একটা জায়গা। এরকম মানে আগে জমিদারদের বাড়ি মানে এরকম সুন্দর আর এরকম ছাদে এসে ঘুরতে পারবো এটা কোনদিন কল্পনাও করিনি। বাড়িটা আসলে আমাদের আসলে খুঁজে পেতে বেশি একটু কষ্ট হয়ে গেছে ভেতরের দিকে, তাও বলবো যে অনেক তাড়াতাড়ি খুঁজে পাইছি। তো এটা আসলে বন্ধই করে দিতেছিল। যারা উত্তরসূরি হিসেবে আছে, দাদা মানে দাঁড়ানোই ছিল গেটে, রিকোয়েস্ট করাতে উনি আমাদেরকে বলছে ঠিক আছে আপনি একটু দেখেন, বাট তাড়াতাড়ি বেরো যেতে হবে 5 মিনিটের মধ্যে। আসলে জমিদার সলিমুল্লাহ চৌধুরী এই বাড়িটা 1229-এ মানে বাংলা বঙ্গাব্দে 1229-এ আসলে এটার কাজ শুরু করছিল এবং 1236-এ এটার কাজ শেষ হয়। প্রায় 75,000 টাকা ব্যয় এই বাড়িটা উনি নির্মাণ করেন। উনি স্থানীয়ভাবে আসলে মিয়া সাহেব নামে পরিচিতি ছিল বলে এটা মিয়ার দালান নামে নাকি পরিচিতি লাভ করছিল। তো পরবর্তীতে 1947 সালে যখন দেশ ভাগের সময় উনি এটা আবার সেলিম আহমেদ নামে একজন ভদ্রলোকের কাছে এটা বিক্রি করে চলে যায়। তারপরে তার উত্তরসূরিরা এখানে আছে, যে দাদার সাথে কথা হয়েছে একটু আগে, মেবি ওনাদের কোন উত্তরসূরি হবে, উনি এখনো এখানে রয়ে গেছে। তো উনি ঢুকতে দিছে, এটা একটা বড় ব্যাপার। আর এত সুন্দর একটা ছাদে রেকর্ড করতে পারতেছি কোন একটা জমিদার বাড়ির 3 তলার উপরে উঠা, এটা আমার কাছে অন্যরকম একটা মানে কি বলবো, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আর এই শেষ বেলায় এসে যেটা আমি ধরতেও পারবো আসলে কি একটা ডিস্ট্রিক্টে এসে যদি সেই জায়গাটা আর যদি ঘুরতে না পারি, এর থেকে কষ্টের আর কিছু হইতে পারে না। মাগুরাতে যে প্রয়োজনে মাগুরায় কালকে কোন একটা জায়গা এক্সপ্লোর করতে পারি আমরা হয়তো, আর যদি আজকে রাত্রে কিছু হয়। এটা আসলে অন্ধকার কোঠা, খাবার রাখার ঘর ছিল, মানে এটা এমন ভাবে বানানো তো যদি অন্ধকারে যে লাইট দিয়ে দিচ্ছে ভিতরে। এখানে কি ফ্রিজ আপ করতো সব জিনিস? এখানে সব রেখে দিত, খাবারগুলো রেখে দিত। ও, এটা কি ঠান্ডা কিছু পুরোটা চিল পরিবর্তনের কারণে টেম্পারেচার নষ্ট হয়ে গিয়েছে। ও, এটা একসময় ঠান্ডা থাকতো একদম না? ফ্রিজের মতোই থাকতো। ও আচ্ছা আচ্ছা। আপনার হলো বাড়িটা হলো দীর্ঘ 30 বছর পরিত্যক্ত ছিল। আমরা ছিলাম না। বেশিরভাগ ইউটিউবাররাই আসে। আপনারা কি ইউটিউবার? আমি ইউটিউব করি, এর জন্যই আসছিলাম। মাটির নিচে রুমের ভেন্টিলেটর, ও বাবা, দিক দিয়া এই যে এইটা পরে পথ খুঁজে পাইছি যে এইটা, কিন্তু এটা মনে করেন ভরাট রয়েছে মাটি দিয়ে, এটা খুঁড়ে দেখতে হবে। আমরা এক সময় খুঁড়ে দেখবো এটা, বুঝেছেন? ও, এদিকে আসলেই তো ইয়ে আছে তো যাওয়ার মতো। এইটা হলো মাটির নিচে যাওয়া শুরু হবে। ওই যে হ্যাঁ, এখান দিয়ে নাকি কি নবগঙ্গা নদীর সাথে কি নবগঙ্গা নদীর মাঝখানে কানেক্টিং করা। হ্যাঁ, এটাকে এরকমই দেখছি ইউটিউবে, মানে মানে ইতিহাসে দেখছি। তো মিয়ার দালান যে জায়গাটায় আমরা ঘুরে আসলাম, যদি আমার হাতে সময় থাকতো আমি আরও আধা ঘন্টা 40 মিনিট সময় এখানে দিতাম। আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওই ভাইটার সাথে অনেকক্ষণ কথা হতেছিল, তাদের সব কিছু নিয়ে কথা বলতেছিল এবং ফাইনালি যেটা বললো এখানে নাকি জিন টিনও আছে। তো আমরা আর দেরি করি নাই যে কোন জিন আবার কারো উপরে ভর করবো, পরে আমার এই ভ্রমণের মধ্যে আবার আরেক রকমের প্যারা হয়ে যাবে। তো যাক, জায়গাটা অনেক সুন্দর, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আসতে পারেন। আমি স্ক্রিনে সব ধরনের নাম্বার দিয়ে দিতেছি। আমার কাছে এক কথায় একেবারে দারুণ লাগছে।
তো আমার মনে হয় আর বেশি কথা না বাড়াই, একেবারে জজকোর্টের সামনে যায় দাদাকে খুঁজে বের করবো, তারপরে আপনাদের সাথে জয়েন করবো। সো টিল দেন ব্লগটা দেখতে থাকেন। আজকের ব্লগটা কোথায় যায় শেষ করবো তা আমি জানি না। আপনি ওই দিক থেকে আসছেন? হ্যাঁ, এইদিকে আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এইখানে বাইক রাখবো আপাতত। তো আমরা এই আশিসদার বাসায় আসছি মাগুরাতে। দাদা আমাদেরকে আশেপাশে হয়তো 2-1টা জায়গায় একটু ঘুরে দেখাবে। তা আজকে না কেন জানি মানে টায়ার্ড লাগতেছে না, আজকে এত এক্সপ্লোর করছি, এত সারাদিন ঘোরাফেরা করছি, মন চাইতেছে না এখনো আরো অনেক বাইক চালাতে পারবো, অনেক ঘোরাঘুরি করতে পারবো। আর দাদার সাথে অনেক বছর পরে দেখা হয়েছে, আমার খুবই ভালো লাগছে। আর দাদা নিজের যে অফিস একটা সেট আপ আছে, তো ওখানেই আমরা থাকবো। ওখানে 2টা রুমে দাদা সব ব্যবস্থা করে দিচ্ছে আমাদেরকে। তো আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এখানে আমরা কিছু জায়গাতে একটু ঘুরবো, দাদা কয়েকটা জায়গায় একটু ঘুরে দেখাবে, তারপরে রাত্রের খাবার খাবো, তারপরে ফিরে যাবো যেখানে থাকবো সেখানটাতে। থালা বাসন এগুলো চেয়েছে, পেয়েছে, কিন্তু কোনো একদিন কেউ এরকম একটা থালা চুরি করে রেখে দেয়। ও সে জীবিত থাকতেই এই কথা বলে গেছে, তারপরের থেকে আর এটা ওঠে না। ও এখানে ছিল? হ্যাঁ, এই খেজুর গাছের গোড়ার থেকে এটা পেত। আর মাছ ধরেন, গজার মাছ এত বড় বড় ছিল, এগুলো কেউ মারতে যাইতো না, কারণ বহু মানুষ মারা গেছে। আসলে এগুলা এই বৃষ্টি, বড় বৃষ্টি হলো, এই খাম্বার গুড়াইও একজন মারা গেছে এই মাছের লোভে, এই বিদ্যুৎ স্পর্শ। তো মানুষ দেখছে কুলার ভিতরেও এরকম একটা ফেলে রেখে গেছেন, আপনার এই অক্ষরের মতো সাদা, কিন্তু তার নখ বড়, এইখানে এরকম দাঁত বড়, এরকম বিশ্রী। মানে আমি এক নজর দেখেই দিয়ে দৌড়, আমরা 3-4 জন ছোট অবস্থা দৌড়। পূজার জন্য বড় মণ্ডপ করছে। এখানে কোনো মানে আছে, কোনো ইতিহাস আছে নাকি? বিশাল বড় গাছ কিন্তু এটা। হ্যাঁ, এই গাছের ডাল ধরেন বিয়ে বাড়িতে যাওয়া আসা নিয়ে প্রবলেম হতো, তো একবার একজন কাটতে গেছে, তার ক্ষতি হয়ে যায়, এইসব নানান রকম ব্যাপার আছে। যেহেতু এই গাছের গোড়ায় যে পূজা টুজা করে পরে এরা সব মিলে করলে অধিকারী যত্ন। বেলপুরি স্পেশাল নাকি? হ্যাঁ, ভেলপুরি মাগুরার খুব ইয়ে। আমি এটাকে বলি যে বাংলা পিজা। আসলে তো এটা তো বাংলার পিজাই পুরা, পানি পুরা একদম না, আসলেই খুব সুন্দর দেখতে, আসলেই ভালো জিনিস। থ্যাংক ইউ। ওকে, খান, টেস্ট করেন। হ্যাঁ, ওইটা বেটার। এই ভাঙছে এবার মোটামুটি অনেকগুলো টুকরা হয়েছে, এবার নাই। এই শব্দটা একটা মজার। বেলপুরি ঘন খাইনি আগে আসলে, বাট এটা ডিফারেন্ট। ঘড়িতে বাজতেছে প্রায় 11টার মতো। তা আমাদের হাবিজাবি খাওয়া দাওয়া এখনো চলতেছে, আরো হয়তো কিছু খাবো। যেখানে বেলপুরি খাইলাম, অন্যরকম বেলপুরি, পিৎজার মতো, আপনাদের দেখাইলাম তো একটু আগেই। তো ভালো লাগতেছে আসলে। যে জায়গাগুলো রাত্রে স্টে করা হয় আসলে ওখানে বেশি এক্সপ্লোর হয়, এটাই স্বাভাবিক। তো ঘড়িতে সময় 12:45, মানে 1:45। এখন ঘুমাইতেই হবে, অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আজকে টোটাল জার্নি হয়েছে 184.9 কিলোমিটার। কালকে একটা মন্দির আছে এখানে, সেটা দেখবো। আর আজকে বেশ কিছু জায়গা মাগুরাতে টাচ করা হয়েছে অলরেডি। তো মানে মাগুরা শহরটা মোটামুটি এক্সপ্লোর হয়ে গেছে, বাট পরে মাগুরাতে আসবো, আরও অনেক জায়গা আছে। দাদা আরও অনেক গল্প, অনেক কিছু শোনাইতেছিলেন। তো একটা সময় নিয়ে আসবো, মাগুরা আরও এক্সপ্লোর করবো। তো আজকে আর বেশি কন্টিনিউ করবো না। সো সবাই ভালো থাকেন, দেখা হবে কালকে নতুন ডেস্টিনেশনে, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর হবে। সো টিল দেন সবাই ভালো থাকেন, কালকে দেখা হবে।